মহুয়া রৌব আসলে দুখানা বইয়ের জন্যে অনন্যা পুরস্কার পেয়েছেন। আপু, এই বিষয়টা আপনি আসলে নিজেই একটু বলেন। আমার দুটো বই, একটি হচ্ছে দক্ষিণ দুয়ার খোলা, এবং দক্ষিণ দুয়ার মানে ব্যাপারটা হয়েছে কি যে পৃথিবীর, আপনি যদি গোল দেখেন পৃথিবীটা, গোল পৃথিবীটার একেবারে নিচের যে অংশটা এটা হচ্ছে দক্ষিণ, আর ওপরের অংশটা তো উত্তর। তো আমি গেছি আসলে দক্ষিণেরও দক্ষিণ, একেবারে নিচের দিকে ঝুলে আছে যে অংশটা, যেটিকে আমরা অ্যান্টার্কটিকা বলি, আরেকটি মহাদেশ যেখানে আসলে সেরকম কোনো অধিবাসী বা আদিবাসী সেরকম কিছু নাই, টেম্পোরারি কিছু মানুষ সেখানে যায়, দু একটা সায়েন্টিফিক স্টেশন আছে, অল্প কিছু, এরকম একটি জায়গা। তো সেই জায়গায় এই যে দক্ষিণেরও দক্ষিণে যাওয়া, এই কারণে আসলে এটি হয়েছে রবীন্দ্রনাথের সেই গানের মতো, আজি দক্ষিণ দুয়ার খোলা। এবং এটি লিখতে গিয়ে প্রথমে আমি পত্রিকায় দীর্ঘ ধারাবাহিক লিখেছি, তারপর সেটিকে পাণ্ডুলিপি করেছি, এবং আমি আমার বইয়ে যেই বিষয়গুলোকে আনার চেষ্টা করেছি, শুধুমাত্র সেখানকার যে প্রাণী বৈচিত্র্য সেটি কিন্তু নয়। হ্যাঁ, সেখানে সিল আছে, পেঙ্গুইন আছে, সেখানে তিমির মতো শক্তিধর প্রাণী আছে। আমি বরং এটি দেখার চেষ্টা করেছি সেখানে ঐতিহাসিকভাবে যে নানান দখলদারিত্ব হয়েছে, আবার সেই দখলদারিত্ব পৃথিবীর নানা প্রান্তে যেরকম দখলদারিত্ব হয় সেখানেও দখলদারিত্ব হয়েছে, এবং সেখানে পৌঁছে যাওয়া এই দক্ষিণ এশীয় বাংলাদেশের একজন নারী আমি, আমার জন্য সেটি কতটা চ্যালেঞ্জিং ছিল, কারণ সেই পর্যন্ত কিন্তু আমাদের দেশে দূতাবাস পর্যন্ত ছিল না যে আমি একটা ভিসা করব। হ্যাঁ, আমি প্রথমে আমেরিকা গেছি, সেখানে একটা দূতাবাসের সাথে আমি যোগাযোগ করেছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আমার এই কঠিন যাত্রা এবং সেখানে কিভাবে আধিপত্য বিস্তার করেছে, সেখানে কিভাবে প্রাণী জগৎ নিধন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার এই দক্ষিণ দুয়ার খোলা বইটাতে শুধুমাত্র প্রকৃতির বিষয়গুলোর পাশাপাশি এই নানান বিষয়গুলোকে নিয়ে আসা। সাথে হচ্ছে যে এই যে আমি একজন বাংলাদেশের নারী, আমার সাথে যে নানা দেশের মানুষের সাথে জাহাজের মধ্যে 12 দিন একটা কেবিনে আমি এবং রাশিয়ান একজন নারী পাশাপাশি ঘুমাচ্ছি, আমি বোঝার চেষ্টা করছি যে তাকে কিভাবে দেখে রাশিয়ান সোসাইটি, সে বোঝার চেষ্টা করছে আমাকে কিভাবে দেখে, এবং আমাদের কথোপকথন যেগুলো আসছে সেই গ্রন্থের মধ্যে সেখানে সেটা উঠে আসছে। যেমন একটা জায়গায় এরকম আমি লেখার চেষ্টা করেছি যে আমি ওকে জিজ্ঞেস করছি, ওর নাম আনাস্তা, যে তোমার পরিবার বা তোমাকে কিভাবে দেখে, তুমি যে একটা ট্রাভেল এজেন্সি চালাও। তখন সে বলছে, জানো, রাশিয়ার মতো সমাজেও আমার স্বামীকে শুনতে হয় যে ও তোমার স্ত্রী তো সবসময় দেশে দেশে মানে ট্রাভেল এজেন্সি চালায়, এদিক ওদিক চলে যায়, হ্যাঁ, তো তোমার তো ঠিক সংসারটা হচ্ছে না। তখন আমি নিজেকে চিন্তা করলাম যে না, আসলে নারীদের প্রতিবন্ধকতাগুলো কোথাও কোথাও যেন এক। আমাদের এখানে পরিবারগুলো যেরকম নারীকে ছাড়তে দেয় না, মনে করে যে না তুমি বিয়ের পরে ঘুরবে, আর সেখানে সেরকম একটি উন্নত সমাজও তাকে এরকম কথা শুনতে হয়। তো আমি আসলে আমার সেই গ্রন্থে এই বিষয়টা আনার চেষ্টা করেছিলাম যে দুজনের কথোপকথনের মধ্যে পৃথিবীর দুটি ভূখণ্ডের দুজন নারীকে তাদের সমাজ কিভাবে দেখে। আরেকটা হচ্ছে লাতিনের হয়েছে কি, মানুষের বেড়ে ওঠা, মানে আমার বেড়ে ওঠা কিছু কিছু বিষয়কে সাথে নিয়ে কিশোর বয়সে আমার ভেতরে এটা আমি লালন করেছি। আমি কিন্তু সে সময় স্বপ্ন দেখিনি যে আমি ওখানে যাব, কিন্তু আমার পরিণত বয়সে আমি যখন ভ্রমণ শুরু করেছি তখন কিন্তু আমার মগজের ভেতরে এটা খুব গেঁথে গেছে যে ইস, আমি যদি সেই বাড়িটা, আমি যদি ওকামপুর সেই কাছাকাছি যদি যাওয়া যেত, এবং এই যে ওকামপুর কাছে যাওয়া, এবং এই ওকামপুর কাছে যাওয়া, তার বাড়িতে যাওয়া, সেটা দিয়ে আমার লাতিনের নাটাইয়ের প্রথম গল্প শুরু, যেটির নাম দিয়েছি আমি প্লাতা সব জানে। প্লাতা হচ্ছে একটা নদী, যেই নদী সেই বাড়ির পাশ দিয়ে গেছে, মোটামুটি কাছাকাছি দিয়ে গেছে। রবীন্দ্রনাথ এবং ওকাম্পু সেই নদীর ধারে হেঁটেছেন, বসেছেন, তাদের মধ্যে যে একটা মেলবন্ধন, সেটিকে সেই মেলবন্ধনের সুতা হিসেবে নদীটাকে নিয়ে এসে একটি নামকরণ করা যায় কিনা সেটি দিয়ে শুরু। আমি চেয়েছি সুদূরের গল্পগুলোকে নিয়ে আসতে, তবে যেটি হয়েছে ওই যে আমার বেড়ে ওঠার গল্প, চরিত্রগুলো আমাকে কেন যেন, এই চরিত্রগুলো আমাকে এই বয়স পর্যন্ত, এই ভ্রমণ পর্যন্ত, আমার এই আজকের যে আমি, এটি তৈরি করার পেছনে একটি বড় অবদান রেখেছে।